নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। রোজ সোম থেকে বৃহস্পতি রাত 8টায় জনতার দরবার। তপ্ত বঙ্গ রাজনীতি 26-এর ভোটে, আর তার আগে প্রায় 91 লক্ষ নাম বাদ। এই নিয়েই আজকে আমাদের মধ্যে কারা উপস্থিত রয়েছেন পরিচয় করাবো। রয়েছেন বাদিক থেকে পরিচয় করাই রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ, বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত, চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, সিপিআইএমের পক্ষ থেকে চন্দন চট্টোপাধ্যায় এবং প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 91 লক্ষ, প্রায় 91 লক্ষ নাম বাদ। এবং এই 91 লক্ষের হিসেবটা কি, 91 লক্ষ কিভাবে নাম বাদ, এই হিসেবটা একবার দেখে নিন। পশ্চিমবঙ্গে বিচারাধীনদের বিচার করেছেন বিচারকরা। 60,06,675 বিচারাধীনের মধ্যে বৈধ ভোটার 32,68,119, নাম বাদ 27,16,393, অর্থাৎ প্রায় 45.22% নাম বাদ। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পরে সব মিলিয়ে বাদ গেল 90,83,345, অর্থাৎ প্রায় 91 লক্ষ নাম বাদ। গত 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় বাদ পড়ে 58,20,899। এসআইআর এর পরে 28শে ফেব্রুয়ারি প্রকাশ করা হয় প্রথম ভোটার তালিকা, তাতে বাদ পড়ে 5,46,053। বিচারাধীন তালিকা থেকে বাদ গেল 27,16,393। সব মিলিয়ে বাদ গেল প্রায় 91 লক্ষের নাম। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা দাঁড়ালো 6,77,42,891। নিউজ 18 বাংলা। প্রায় 91 লক্ষ নাম বাদ, বিরাট ব্যাপার। 91 লক্ষ নাম বাদ সহজ কথা নয়। এবার একটু ভার্চুয়ালি আপনাদেরকে একটু দেখাই যে কোন কোন জেলায় কত লক্ষ নাম বাদ। ভার্চুয়ালি দেখাই, আপনারা দেখুন। মুর্শিদাবাদ হচ্ছে সব থেকে বেশি, মুর্শিদাবাদে সব থেকে বেশি নাম বাদ, 4,65,137, মালদায় 2,39,375 নাম বাদ। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় জেলায় কত নাম বাদ দেখুন। উত্তর দিনাজপুরে 3,03,261, আর কোচবিহারে 1,20,725। একদিকে সংখ্যালঘু, আরেকদিকে রাজবংশী, মানে কোচবিহারে তো রাজবংশী। উত্তর 24 পরগনা দেখুন, উত্তর 24 পরগনায় 3,56,666, আর দক্ষিণ 24 পরগনাতেও 2,22,929 নাম বাদ। এবার উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান 2,09,805। এছাড়াও নদিয়া, যেখানে মতুয়ারা রয়েছেন 2,08,626 জনের নাম বাদ। এরপরে টোটাল তাহলে হলো 90,83,385, প্রায় 91 লক্ষ। আমি একটু প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন, প্রদীপ্তর কাছে যাব। যে ছোটবেলায় সেই কবির সুমনের গানটা খুব মনে পড়ে যাচ্ছে, দুটো লাইন, হিসেব মেলানো ভার, আয় ব্যয় একাকার। এরকমই কি অবস্থা তৃণমূলের? না, এখন তৃণমূলের আয় ব্যয়ের একাকারের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে মানুষের, ব্যাপারটা হচ্ছে অস্তিত্বের, ব্যাপারটা হচ্ছে ভোটার আগে না প্রার্থী আগে, ব্যাপারটা হচ্ছে নিয়মের, সাংবিধানিকতার। কেন নিয়ম সাংবিধানিকতা দিয়ে বললাম? 326 নম্বর ধারা আমাকে ভোটাধিকার দিয়েছে এবং তার ভিত্তিতে ইলেকশন কমিশন বলে যে নো ভোটার শুড লেফট বিহাইন্ড। এখন কি নির্বাচন কমিশন এফিডেভিট করে বলতে পারবে যে ভোটার তালিকা তৈরি হচ্ছে 27 লক্ষ বাদ দিয়ে প্রত্যেকে যোগ্য বা অযোগ্যদের সবাইকে বাদ দেওয়া হয়েছে? ইলেকশন কমিশন সেটা পারবে না। আপনারা কি আশা করেছিলেন, আশঙ্কা করেছিলেন যে 91 লক্ষ প্রায় নাম? আমরা আশঙ্কা প্রথম থেকেই করেছিলাম বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই, এবং সেই লড়াই আজকে সারা ভারতব্যাপী এবং বিদেশেও চর্চা হচ্ছে যে একটা মহিলা তিনি একা কিভাবে লড়াই দিচ্ছেন সাধারণ মানুষের জন্য, এবং তার জন্যই সম্ভবত আরও বেশি নাম বাদ যাওয়ার প্রক্রিয়া তো সেটা আটকানো গেছে এবং এখানেও আটকানো যাবে। নন্দলাল বসু যে সংবিধানের কিছু কাজকর্ম করেছেন, তার পরিবারের নাম অ্যাডজুডিকেশনে। ডোমজুড়ের প্রার্থী বিজেপির, তিনি একজন বাংলাদেশি মাংস বিক্রেতা, দীর্ঘদিন ধরে সে পশ্চিমবঙ্গে আছে, ভোট দিচ্ছে, তাকে জেহাদি রোহিঙ্গা বলছে। ওকে, ঠিক আছে, আসবো আমি প্রীতমের কাছে যাব। প্রীতমরা কিন্তু বলছে যে এই নাম বাদে তাদের অনেকটা আত্মবিশ্বাস ক্ষমতায় আসার পক্ষে। আমরা নাম বাদ হোক না হোক, যা খুশি করুক, ভারতীয় জনতা পার্টির সরকার
পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হচ্ছে নাম বাদ হোক না হোক, তার কারণ কেন? হচ্ছে আজকে বাংলার জনগণ চাইছে যে যারা বাঙালির কথা বলে, বাঙালিদের চাকরিটা চুরি করে নিয়েছে, বাঙালিদের রেশনটা চুরি করে নিয়েছে, বাঙালিদের যে জায়গাগুলো চুরি করে নিচ্ছে, যারা প্রকৃতির সাথে যুদ্ধ ঘোষণা করেছে সব চুরি করে নিচ্ছে, সুন্দরবনের জঙ্গল চুরি করে নিচ্ছে, দীঘার সমুদ্র চর চুরি করে নিচ্ছে। 21 সালেও তো এরকম অভিযোগ ছিল বিজেপির পক্ষে, হাওয়া উঠে গিয়েছিল। আজকে সেই হাওয়াটা আপনারা বুঝতে পারছেন না। আচ্ছা, আমি আপনাকে বলে দিই, 4 তারিখ মিলিয়ে নেবেন। মানুষ বন বানিয়ে ফেলেছে, সেই জন্য আজকে তথাকথিত ভাইপোর সাউথ 24 পরগনা থেকে ব্লক স্তর থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি প্রদীপ্ত হাওয়াটা বুঝতে পারছে না অনেকেই। আমি আসবো, এটা খুব তাৎপর্যপূর্ণ। আমি আসছি প্রীতম। ওকে, না আমি বলছি একটু প্লিজ। ওকে, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। হাওয়া ছিল, কিন্তু আজকে হাওয়া নেই, হাওয়া বোঝা যাচ্ছে না। তার মানে কি চুপচাপ কাজ করছে বিজেপি RSS, এরকমটাই বলছে অনেকে। একটা গান দিয়ে শুরু করেছিলেন না, আমি আরেকটা গান বলছি। মন হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম, আপ কি বার 200 পার 77। এখন তো শুভেন্দু অধিকারী 177 বলেছিল, সেটাকে আবার অমিত শাহ জি এসে সেদিনকে কমে দিয়ে 170 করেছে। তাহলে ওই আপ কি বার 200 পারে যদি আগে ভবানীপুরে অমিত শাহ বলেছিলেন 170, তারপরে কালকে শুভেন্দু অধিকারী বললেন 177। 77 কত হবে? এই পার্সেন্টেজটাও তো করতে পারে। মানুষের মন কারা বুঝতে পারছে না, যাদেরকে দীর্ঘদিন লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, যাদেরকে বলছে দেখো চুরি খেলা হচ্ছে, এত চুরি করে নিল। আর কি হচ্ছে 2020 সালে পরে আজ অবধি চন্দন অবশ্যই সময় দেবো। চন্দন চট্টোপাধ্যায় যেভাবে আজকে নাম বাদ হয়েছে, তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেস তারা হেল্প করবে বিভিন্নভাবে ট্রাইব্যুনালে যাতে নাম ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করেছেন বা কালকে অভিযোগ করেছেন CPIM কংগ্রেস কি করছে, মানুষের সাহায্য করছে না কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ব্যাপারেই সাপ হয়ে কাটে, রোজা হয়ে ঝাড়ে, প্রথম থেকে আমরা দেখতেই পাচ্ছি। এই মালদা আর মুর্শিদাবাদে যখন নন ম্যাপিং হচ্ছিল, মালদায় 1.8%, মুর্শিদাবাদে 2%, তখনই আমরা ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছিলাম যে নন ম্যাপিং যদি 1.8% হয়, তারপরে এত অ্যাডজুডিকেটেড হয় কি করে? তাহলে তখনই আপত্তি করার কথা। কিন্তু তখন উনি ঘুরে ঘুরে মিটিং করে মমতা ব্যানার্জি বলেন জীবন থাকতে SIR করতে দেবো না, তলায় BLO দিলেন, সব করলেন, সবকিছু হলো, স্কুল পাঠশালা তুলে দিয়ে BLO দেওয়া হলো, লম্বা লাইন হলো। এখন কেন? তখন তো উনি কেরালার মতো করতে পারতেন সর্বদলীয় বৈঠক, সবাইকে ডেকে। তখন তো উনি একটা প্রস্তাব দিতে পারতেন, যে প্রস্তাব ইলেকশন কমিশনের কাছে যেত। আজকে যখন একা হয়ে গেছেন, কি জন্য জানেন? সব একা করব, সব ক্রেডিট পৃথিবীর আমার যাবে বলে আজকে মানুষকে লাইনে ভোগাইছেন মোদিজি, আর দিদি ভোগাচ্ছেন নাম কাটিয়ে দিয়ে। কেন? সেদিন যদি সমস্ত বিরোধী দল, রাজনৈতিক দলগুলো গিয়ে ইলেকশন কমিশনের সামনে বলতে পারতো যে এটা আমাদের রাজ্যের সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে SIR করুন, কিন্তু তার মানে তো এই না, ওনার তো মনে ভয় ছিল 58 লক্ষ যে প্রথম নাম বাদ গেল, তা বলে আপনি মৃত লোককে রেখে দেবেন? দ্বিজেন মুখোপাধ্যায়কে কে বলেছিল SIR এর জন্য নাম না কাটতে? অসংখ্য দ্বিজেন মুখোপাধ্যায়কে যে 58 লক্ষের মধ্যে মৃত এবং শিফটেডকে রেখে দিয়ে তুমি ইলেকশন কমিশনকে জায়গা করে দিলেন এই SIR এর মতো জঘন্য কাজকে করবার। না, আমি খুব অবাক হয়ে যাই যে পশ্চিমবঙ্গ CP মানে কমিউনিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল আর কমিউনিস্ট পার্টি অফ কেরালা, এরা দুরকম কথা বলে, তার কোনো মিল থাকে না। আজকে ওদের ইস্যু, ওরা প্রথম থেকে রাস্তায় আছে, ওরা আমাদের সঙ্গে আসবে এই কথাটা আজকে বলছে, যখন লাইনে দাঁড়িয়ে গেছে মানুষ, যখন মানুষ ওদের থেকে সম্পূর্ণ শূন্য হয়ে গেছে। লড়াইটা তো বিজেপির বিরুদ্ধে হওয়ার কথা, লড়াইটা তো আজকে ইলেকশন কমিশন যেভাবে করার মানে কাজ করছে তার বিরুদ্ধে হওয়ার কথা। কিন্তু এরা লড়াইটা বাঁচিয়ে রাখবে, আসলে তো বিজেপির ওই দুটো ভাই জগাই আর মাদাই, সেই কাজটা তো সম্পূর্ণভাবে করছে CPIM এখানে। যখন 32% ভোট হট করে নেমে গেল, উনি বলেছেন বৈধ ভোটারকে, মিথ্যে কথা, উনি বলেছেন বৈধ ভোটারের নাম, এখনো বলে দেবো বৈধ ভোটারের নাম কাটতে দেব না। ওকে, আসবো। কার লাভ কার ক্ষতি, এটাই তো সব থেকে বড় কথা, এটাই তো সব থেকে বড় সমস্যা। আমি আসছি, প্লিজ আমি আসছি, প্লিজ। কার লাভ কার ক্ষতি দেখাবো, শোনাবো। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক নিচ্ছি, ফিরে আসছি জনতার দরবারে। জনতার দরবারে ব্রেকের আগে মন হাওয়ায় হাওয়ায় একটা গানের কথা প্রদীপ্ত তুলে ধরছিল, যে শুভেন্দু অধিকারী বলছেন 177, অমিত শাহ বলছেন 170, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আরও বেশি ভোট পাবে তৃণমূল, আরও বেশি আসন পাবে তৃণমূল। আসলে এই 91 লাখ, প্রায় 91 লক্ষ নাম বাদে কার লাভ কার ক্ষতি?
সংখ্যালঘুদের তো কেটেছে, ছেড়ে দিন, কয়েক লক্ষ হিন্দুদেরও ভোট কেটেছে। এদের বিশ্বাস করা আর গোখর সাপকে বিশ্বাস করা একই ব্যাপার। ঘরে গোখরও ঢুকতে দেবেন না আর কেউটেও ঢুকতে দেবেন না। 90 লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে 58 লক্ষ ওরা খোলেনি। আমরা বারবার বলেছি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট ওই 60 লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, তার মধ্যে আমি কোর্টে কেস করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলব যাদেরটা বাদ আছে। ডিটেনশন ক্যাম্প করতে দেব না, বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। অনুপ্রবেশকারী 24-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরোনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। অনেক চক্রান্ত করছে দিল্লি, সব বহিরাগতদের ঢোকাচ্ছে বাইরের লোককে নিয়ে এসে, আর বিজেপি সব লোক পাঠাচ্ছে আর বাংলার অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে। ওরা আপনাদের গ্রামে যদি আটকায় ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স একটা করে খিলের ঝাড়ু রাখবেন, রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন আর নিজের ভোট নিজে দেবেন, যাতে কেউ কোনোদিন আপনাদের বিদেশি বলতে না পারে। এসআইআর চালু হওয়ার আগে থেকেই এ রাজ্যে এসআইআর নিয়ে হাওয়া গরম। তারপর যতদিন গিয়েছে পারদ চড়েছে। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখো না, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। ওটা 1 কোটি রোহিঙ্গা বলেছিল, শুধু 1 পিস রোহিঙ্গা বার করতে পারেনি। 2-3 কোটি হয়ে যেত যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আদায় না করতেন, তাহলে এই সংখ্যাটা বিজেপির কথার মতো 1.5 কোটি 2 কোটি 2.5 কোটিতে গিয়ে দাঁড়াতো। এবং তৃণমূল কংগ্রেস রাজ্যব্যাপী মানুষের পাশে দাঁড়ানো এবং গণ আন্দোলনে না যেত। আমরা বৈধ ভোটারদের পাশে আছি এবং এখনো নাম তোলার প্রক্রিয়া যা যা করণীয় আইনিভাবে সমস্তটা একমাত্র তৃণমূল कॉन्ग्रेसই करছে। एससीआर एक संवैधानिक प्रक्रिया है, देश में अनेक राज्यों में पहले भी हुई है। बंगला में किसकी वोट होनी चाहिए, घुसपैठियों की होनी चाहिए या बंगला भाषा भाषी की होनी चाहिए? मेरे बंगाल की राज घुसपैठियों के हाथ में रहेगा या बंगालियों के हाथ में रहेगा? ऐसा तो नेचुरली और कॉन्स्टिट्यूशनल प्रोसेस है, सबको उसको स्वीकार करनी चाहिए। जो भारतीय नागरिक है उसकी वोट नहीं कट रहा है, जो भारत की बाहर के घुसपैठिया उनके नाम कट रहा है। সরকারের পক্ষ থেকে দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। লক্ষ লক্ষ মানুষের নাম যদি না থাকে তাহলে আমি কি করে বলবো যে এ ভোট নিরপেক্ষ হয়েছে? অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ ভোট বন্ধ থাকে, এটুকু তো বলতে। শুভেন্দু অধিকারীর হাঁটু গেড়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি বলেছিলেন 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা, মোট 32 লক্ষ লোকের নাম বাদ গেছে, অনেক কম না। কিন্তু উনি যে 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেছিলেন, তাদের লিস্টটা কোথায়? উনি বেঠিক কথা বলে, বেফালতু কথা বলে কার্যত নির্বাচন কমিশন এবং রাজ্যের প্রশাসনকে প্ররোচনা দিয়েছেন মানুষের নাম বাদ দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা। আর এই নাম বাদে সংখ্যালঘু ভোট কি বেশি বাদ যাচ্ছে? মুর্শিদাবাদ এবং মালদায় তো অনেক নাম বাদ। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে যাব। কংগ্রেসের আসন পাওয়ার ক্ষেত্রে মালদা এবং মুর্শিদাবাদে আপনারা নিশ্চয়ই সংখ্যালঘুদের ওপরে নির্ভর করে থাকেন। সেই মালদা মুর্শিদাবাদে আপনারা কোথায় থাকবেন এবার? দেখো, একটা কথা বলি, প্রথমেই তোমার এই প্রশ্নের উত্তর হচ্ছে যে শুধু সংখ্যালঘু ভোট ব্যাংক নয়, এটা থাকে একটা কনসেন্ট্রেটিং ভোট ব্যাংক। এবং তুমি খুব ভালো করে জানো যে মালদা মুর্শিদাবাদের একটা বড় অংশ হিন্দুদেরও, সুতরাং প্রশ্নটা সেখানে নয়। তুমি অধীরবাবুর একটা কথা শুনলে বারবার উনি যে কথাটা বলছেন যে ইলেকটোরাল প্রসেসে যদি একটি ভ্যালিড ভোটারও বাদ যায় তাহলে কনস্টিটিউশনের 21 ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেট হচ্ছে, রাইট টু ইলেক্ট, রাইট টু বি ইলেক্টেড। এখন যদি এদের মধ্যে কেউ প্রার্থী হতে চান, তুমি জানো আমি এক্সাম্পলটা দিলাম ফারাক্কাতে আমাদের কি হয়েছে, ক্যান্ডিডেটকে তারপরে নামটা তুলে আলটিমেটলি রতুয়া, এটা ফারাক্কাতে হয়েছে,
আমি তোমাকে অন্য কথা বলি, এই যে সিভিক রাইট, ফান্ডামেন্টাল রাইট, সেটা ভায়োলেটেড হচ্ছে, দিস ওয়ান পয়েন্ট। সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে প্রচ্ছন্ন মদত এখানে, যে ইলেকশন কমিশন এই কাজটা করছেন তার অনেক আগে তার মাস্টার টার্গেটটা দিয়ে দিয়েছেন তাকে। মানে আমি বলছি এটা প্রকাশ্যে, আপনি তার শুভেন্দু মাস্টার অধিকারীর কথা বলছেন, তার মাস্টার বলছেন 1,20,00,000, 91 পৌঁছানো গেছে, অর্থাৎ তারপরে আরও বাকি আছে, এবং সেটা বললেন পিকচার আমি বাকি। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই কথাটা যদি একজন 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 বিরোধী দলনেতা তার ভূমিতে দাঁড়িয়ে বলেন, ন্যারেশন ইজ ভেরি ক্লিয়ার। এখন আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, এখানে শেষ করি, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সত্যি সত্যি নির্বাচন একটা প্রসেস, যেখানে একটা মানুষও যদি ভ্যালিড ভোটার এই ভোট সিস্টেমের থেকে বাইরে যায়, তাহলে নির্বাচনকে ডিফার করুক, কিছু একটা তো। আমি আসবো প্রীতমের কাছে, তবে তার আগে দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস দা, আজকে আমি একটা দিই, সেটা হচ্ছে 2021-এ তৃণমূল এবং বিজেপির মধ্যে 52 লক্ষ ভোটের ফারাক ছিল, 59 লাখ, প্রায় 59 লাখ। আর 24-এ সেটা হয়ে গেল প্রায় 42 লাখ। আর এবার তো প্রায় 91 লক্ষ বাদ গেল। কার লাভ কার ক্ষতি? না, এটা এতটা সরলীকরণ করা ঠিক হবে না। মানে এই যে ভোটার বাদ গেছে, তার মধ্যে যে মৃত ভোটার যারা, সেখানে তো ডেফিনেটলি কিছুটা ডিসঅ্যাডভান্টেজ যে সরকারে যারা আছেন তাদের, কারণ এই ভোটগুলো তো জেনারেলি সরকারে যারা থাকেন তাদের কাছে যায়, আর ওতে এই ভোটগুলো পাবে না। আবার অপরদিকে যদি আপনি দেখেন, এখানে আমি দুটো দিকে দেখতে যাই, সেটা হচ্ছে যে দেখুন, খুব অদ্ভুতভাবে আপনি বলছিলেন কাদের কোন জায়গায় জায়গায় বেশি নাম বাদ গেছে, আমি আপনাকে বলছি কোন জায়গায় জায়গায় কম নাম বাদ গেছে। বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর। এবার খুব অদ্ভুতভাবে এই জায়গাগুলো আমি কেন বললাম, আপনিও বুঝেছেন, দর্শকরাও বুঝবেন। আবার এই বিজেপি যেটা ভাবছে বা বিরোধীরা যে ভাবছে যে পুরো ভোটটা যে বাদ গেছে সেটাতে তাদের অ্যাডভান্টেজ হবে, এটা নাও হতে পারে। মানে আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানি না, এসআইআর কিন্তু তৃণমূলের কাছে, মমতা ব্যানার্জির কাছে একটা আশীর্বাদ স্বরূপ। মানে এই যে আজকে উনি বলতে পারছেন যে আমি মানুষের জন্য লড়ছি, মানুষের কথা বলছি, তাহলে এই দুর্নীতি তো ঢাকা পড়ে গেছে। মানে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আজকে রাজনীতির একটা, মানে রাজনীতিটা ওটিটি প্ল্যাটফর্ম হয়ে গেছে। আপনি যদি ভেবে দেখেন, মানে ভালো করে ভেবে দেখেন, মানে একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, আমাদের কি করতে হচ্ছে, আপনারাও সেটা আপনারাও সেটা বোঝাচ্ছেন যে এই বাইনারির মধ্যেই ভাবতে হবে, বাইরে কিছু ভাবা যাবে না। আমি আপনাকে বলছি যে মানুষের মনস্তত্ত্বকে মানুষের মতো ভাবতে দিন, আপনারা মানে সেটাকে প্লিজ বাইনারিতে ভেঙে দেবেন না। আচ্ছা প্রীতম, এই যে বললেন না, হ্যাঁ কোচবিহারেও নাম বাদ গেছে, নদিয়াতে নাম বাদ গেছে, উত্তর 24 পরগনায় নাম বাদ গেছে, রাজবংশী, মতুয়া, চিন্তা নেই। আমরা পশ্চিমবঙ্গের নাগরিকরা প্রথমে এই বার্তাটা, প্রথমে এই ইনফরমেশনটা পেয়েছিলাম যখন আজকের মুখ্যমন্ত্রী অপোজিশন লিডার ছিলেন 2005 সালে। উনি তো তখন বলেন 1.5 কোটি অনুপ্রবেশকারী রয়েছে, এখানে ভোটার হয়ে গেছেন। তারপর তো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, একটা লোককে ধরে তোমার চিহ্নিত করে বাংলাদেশ বা পাকিস্তান যেখান থেকে এসেছিল সেখানে পাঠাতে পেরেছেন? পাঠাতে পারেনি। তার কারণ হচ্ছে ওই বুদ্ধদেব ভট্টাচার্য যেদিনকে বলেছেন যে মাদ্রাসাতে জঙ্গি পয়দা হয়, সেখান থেকে যে ভোট ব্যাংকটা জিহাদিদের চলে গেছে, সেই ভোট ব্যাংকটা মমতা ব্যানার্জি খপ করে ধরলেন এবং নকশাল এবং জিহাদিদের হেল্প নিয়ে 2011-তে সরকার করলেন, এবং জিহাদিদের ব্যান্ড স্টুডেন্ট অর্গানাইজেশন, ব্যান্ড টেররিস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন মেম্বারকে রাজ্যসভায় পাঠালেন, আর নকশালীদের জাতিসূত্র থেকে তুলে গভর্নমেন্টের তোমার জায়গায় বসালেন। ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারীকে নিয়ে দেখো বহু তথ্য আসছে। আমি একদম সিরিয়াসলি একটা পরিসংখ্যান দিই। 2004 থেকে 2014 ইউপিএ সরকার যত পরিমাণ অনুপ্রবেশকারীকে ফিরিয়ে দিয়েছে 2014 থেকে 2024, তুমি দেখে নিতে পারো, 9 গুণ বেশি প্রচার করেনি, এটা 9 গুণ বেশি। হিসেব করো। এটা তথ্য আমি দিয়ে দিই। 2016 সালে কিরেন রিজিজু বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে পশ্চিমবঙ্গে, 2 কোটি। আবার 2018 সালে বলছে 40,000 রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, ডিপোর্টেশনের যে তথ্য উনি দিলেন, 1 লাখের কাছাকাছি 2013 অবধি, 1 লাখের কাছাকাছি ওই কংগ্রেস আমলে, দুটো কংগ্রেস আমলে বা ইউপিএ আমলে। এনডিএ আমলে মাত্র 7,000-এর কাছাকাছি, মাত্র 7,000-এর কাছাকাছি, মাথায় রাখতে হবে। ইন দ্য মিন টাইম 2020 সালের জানুয়ারি মাসে আমাদের নির্মলা সীতারামন পরিষ্কার তথ্য দিলেন যে আপ টু 2019 5,556 জনকে বিদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে, এবং সেইখানে বাংলাদেশির সংখ্যা, মুসলিমদের সংখ্যা আছে। আমার প্রশ্ন জানা এবং ঢোকানো এই পর্ব চলছে, এই কথাগুলো চলছে, একটা বিশেষ ভোট ট্রেন, সেটা আবার কি?
কাকে পাঠাবেন, কোথায় পাঠাবেন, কে পাঠাবেন, এই নিয়ে তরজা। একটা ছোট্ট ব্রেকের পর জনতার দরবারে ব্রেকের আগে তুঙ্গে তরজা উঠেছিল কতজন অনুপ্রবেশকারীকে পাঠানো হয়েছে, কতজন অনুপ্রবেশকারী কোন আমলে ঢুকেছে। কিন্তু এই যে স্পেশাল ট্রেন, এই স্পেশাল ট্রেন কোথায় যাচ্ছে? অসমে যাচ্ছে এই স্পেশাল ট্রেন। অসমেও ভোট, অসমে যাচ্ছে এই স্পেশাল ট্রেন। দেখুন, স্পেশাল ট্রেন আজ হাওড়া থেকে ছাড়লো 8টার সময় সম্ভবত। আর কথা বলবো ইরানের সঙ্গে, তবে তার আগে ওখানকার প্যাসেঞ্জাররা কি বলছেন একবার দেখে নেওয়া যাক। अभी घर लौट रहे हैं? हाँ इलेक्शन के लिए नहीं, इधर में रहता नहीं, काम के लिए आया था। मेरा काम रूम मिस हो गया, इसलिए इस ट्रेन में जा रहे हैं हम। इलेक्शन भी है इसलिए भी सुविधा हुआ है, बहुत बढ़िया सुविधा। बहुत लोग जा सकते हैं। हाँ बढ़िया है। हुजाई का रहने वाला है। काका हुजाई आसाम में? आसाम में वोट है? जी टेंशन था ना वोट कैसे डालेंगे? हाँ टेंशन था, अभी टेंशन फ्री हो गया। আপনারা আসাম যাচ্ছেন? हाँ जी আসামে যাচ্ছি, মানে ভোটের জন্য যাচ্ছি। কলকাতায় মানে এই ট্রেনটাতে পাইলাম, মানে বহুত ভালো, কিন্তু ভোটে যাচ্ছি ওগুলো টেনশন একটা ফুরিয়ে এসে গিয়ে ভোটটা দিতে পারবো। সরাসরি চলে যাব প্রতিনিধি যেটা বলছিলাম ইরানের কাছে। ইরান ডাবল ইঞ্জিন সরকার বলেই কি ওখানে প্রধানমন্ত্রী বা বিজেপি সরকার, অসমেও বিজেপি সরকার, আর সেই কারণে অসমের ভোটের জন্য স্পেশাল ট্রেন ইরান। ইরান সম্ভবত শুনতে পাচ্ছে না আমার কথা। আমি আরও একবার ইরানের কাছে যাওয়ার চেষ্টা করব। তবে যে স্পেশাল ট্রেন দেখছেন সেই স্পেশাল ট্রেন, হ্যাঁ ইরান, হ্যাঁ ওকে 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 বলো বলো। একদমই অয়ন, একদমই যেটা তুমি বলছো যে দুটি স্পেশাল ট্রেন ভোটের আগে গুয়াহাটিতে ভোট রয়েছে, সেই ভোট অর্থাৎ আসামে ভোট রয়েছে আগামী পরশু দিন 9 তারিখ। সেই ভোটের আগে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, একটা শিয়ালদা থেকে গুয়াহাটি যেটা আজ সকালবেলা ছেড়ে গেছে, এবং আজকে কিছুক্ষণ আগে যেটি হাওড়া থেকে গুয়াহাটির উদ্দেশ্যে ছাড়লো। এই দুটি ট্রেন নাম্বার ছিল হচ্ছে সকালবেলা 03053, যেটা এইমাত্র ছাড়লো হাওড়া থেকে গুয়াহাটি, আনরিজার্ভ স্পেশাল ট্রেন, এবং সকালে যেটি শিয়ালদা থেকে গুয়াহাটি ছিল 03167। এই দুটি নাম্বারের ট্রেন যেটা ছাড়া হয়েছে, এবং দুটোই আনরিজার্ভ ট্রেন যেটা ছাড়া হলো ভোটের আগে, যেটা মনে করা হচ্ছে। এবং যাত্রী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের কাছে খুব সুবিধা হয়েছে দুটো কারণ। এক হচ্ছে অনেকেই অফিসের কাজে এখানে এসেছিলেন, অনেকে অন্য রাজ্যে থাকেন, সরাসরি ট্রেন পাচ্ছিলেন না, ভায়া কলকাতা যাওয়ার চেষ্টা করছিলেন, একাধিক সমস্যা নিয়ে অনেকে কলকাতায় আটকে পড়ছে, তাদের মধ্যে দুশ্চিন্তা হচ্ছিল যে কী করে ভোট দেবেন। তারা বলছেন যে অনেকটাই সুবিধা হয়েছে, তার কারণ যেহেতু তারা এই স্পেশাল ট্রেন পেয়েছেন, অনেকে এখানে এসে শিয়ালদা এসে জানতে পেরেছেন এবং হাওড়া এসে জানতে পেরেছেন, তারপর তারা সেই ট্রেন ধরে গেছেন, এবং এই আনরিজার্ভ ট্রেন পাওয়ায় তারা ভোটের অধিকার, অর্থাৎ নিজেদের গণতন্ত্রের যে অধিকার, ভোটাধিকার, সেটা তারা দিতে পারবেন। এই যে স্পেশাল ট্রেন, দুটো স্পেশাল ট্রেন, সেই দুটো স্পেশাল ট্রেন নিয়ে তৃণমূলের আক্রমণ দেখুন। একটা হচ্ছে যে বুঝতে পারছে যে ভোটার আনা দরকার, ওখানে সরকার জনপ্রিয়তা হারিয়েছে, কেন্দ্রীয় সরকারের হাতে যত রকম ক্ষমতা আছে, এক ধরনের ব্যবহার হচ্ছে তাদের নিজেদের গভর্নমেন্ট যেখানে আছে, ট্রেন দাও, আরো লোক পাঠাও ভোট দিতে। আবার বাংলার ক্ষেত্রে এজেন্সি পাঠাও, ভোটার লিস্ট থেকে নাম কাটো, নির্বাচন কমিশন, এজেন্সি, ক্যান্ডিডেটদের তলব করো। এই রাষ্ট্রশক্তির অপব্যবহার ভিত্তিক ভোট, এটা একটা নজির গড়ে ফেললো বিজেপি। যে বিজেপি শাসিত রাজ্যে আছে তাদের বলা হচ্ছে তোমাদের ট্রেনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, কিন্তু বিজেপিকে ভোটটা দিতে হবে, নইলে কিন্তু এখানে পরে কাজ করা যাবে না। এই ধরনের কিছু অভিযোগ আসছে। ডাবল ইঞ্জিন সরকারে তো সুবিধে বলতেই পারেন, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ডাবল ইঞ্জিনের সরকার না থাকলেও এখানেও কিন্তু আমরা আমাদের অন্যান্য রাজ্যে যারা আমাদের মানে পশ্চিমবঙ্গের নাগরিকরা রয়েছেন তাদেরকে আমরা আনার ব্যবস্থা করব, সেরকমই কথা হয়েছে। আর ডাবল ইঞ্জিনের সরকার হলে তো উন্নয়নের কোনো বাধা থাকে না, এটা তো প্রত্যেকটা রাজ্যেই দেখতে পাচ্ছেন। আমি প্রীতমের কাছে যাব। প্রীতম, অসমে নাকি বিজেপি মাটির তলায়
মানে পায়ের নিচের মাটি শক্ত নেই, আর সেই কারণে এখান থেকে নিয়ে যেতে হচ্ছে। পশ্চিমবঙ্গেও বিজেপির মাটির পায়ের নিচে মাটি শক্ত নয়। প্রথম কথা হচ্ছে, তোমার এই কথাটা বলার আগে তার আগে বলবো, পুরো ইন্ডিজোটকেই বলছি যে তোমার কাছে আর্কাইভে নিশ্চয়ই আছে হাকিমপুরের ছবিগুলো, একটু চালিয়ে দিও, ওনাদেরকে দেখিয়ে দিও কারা রোহিঙ্গা, কারা অনুপ্রবেশকারীরা এসেছিল। তারা বলেছে যারা আমরা এখানে এসেছিলাম ওই দেগঙ্গার তৃণমূলের নেতৃত্বের মতো, তারা আমাদের তোমার দেখলেন কেমন লাগলো তৃণমূলের ব্যাপারে বলছে ওনার লেগেছে। ইন্ডিজোট তার ভোটার কার্ড, আধার কার্ড সবটাই তৈরি করে দিয়েছে কে? তৃণমূল নেত্রী, তোমাদের ক্যামেরায় আছে। এবং আজকে দেখুন রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের জন্য রাষ্ট্র তৃণমূল প্রশ্ন তুলছে বা অন্য বিরোধীরাও প্রশ্ন তুলছে কোথায় প্রায় 91 লাখের মধ্যে কোথায় রোহিঙ্গা অনুপ্রবেশকারী ইন্ডিকেট করা রয়েছে। তুমি হাকিমপুর দেখো না, এই 91 লক্ষের মধ্যে এই যে তুমি এভাবে বলছো, এই সেই কথাটা তো কে বলবে? আমি বলবো না, ইলেকশন কমিশন বলবে। আমি ইলেকশন কমিশনের প্রতিনিধি নই। আমি বলছি যে এই তো তোমাদের চ্যানেলে দেখেছি তারা বলছে যে তৃণমূলের প্রতিনিধিরা, ইন্ডিজোটের প্রতিনিধিরা এর আগে মুসলমান সম্প্রদায় আচ্ছা, আমরা যে জোটেরই সঙ্গে আমরা ভুল বলছি কিনা সেটা আগে দেখো। আমার প্রশ্ন হচ্ছে, তোমার বেশি দিন 2020 দেখো, 2020 মাত্র মহা সমস্যা, তো মহা সমস্যা। ও বলছে একা পড়ে গেছি। না, আমি সমর্থন করছি তোমাকে। আমি কেন সমর্থন? ওকে প্লিজ চন্দন। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছি বলতে দেবে। না না, সবাই ঠিক আছে, আমার একটা পলিটিক্যাল রেজিস্ট্রেশন আছে এদের থেকে আলাদা, পলিটিক্যাল পার্টি হিসেবে। আমি তোমাকে যেটা বলছি, খুব বেশি দিনের কথা না, মাত্র 5-6 বছর আগে তুমি দেখেছো লাইন দিয়ে কোভিডের সময় মানুষ কিভাবে আসছেন। ট্রেনের ব্যবস্থা কে করেছিল? মমতা দেবী বলেছিলেন, করেননি। খেলা হয়েছিল, ওখানে মোদিজি বলেছিলেন, করেননি। আমরা টাকা দিয়েছিলাম, সোনিয়া গান্ধী টাকা থেকে নিতে পারো, আমরা আনিয়েছি। আমি তার মধ্যে ইনভলভ ছিলাম। এই ঘটনাগুলো যারা আজকে তারা ট্রেন দিতে পারছে, আজকে তারা ট্রেন দিতে পারছে, তখন ওই ট্রেনের মাধ্যমে ট্রেন দিতে পারছে, কারণ ভোটটা দিতে হবে। 46 লাখ ট্রেন দিতে পারছে যখন মানুষের প্রয়োজন ছিল, ট্রেন ছিল, জানতে পারতাম। আমরা এগুলোই বলতে চাই। আমার একটা খুব সাধারণ প্রশ্ন, আমি কিছুতেই বুঝতে পারছি না যে নির্বাচন, তোমরা বারবার বলছো যে নির্বাচন কমিশন আসলে বিজেপির, বারবার বিজেপি নেতারা বলছে কেন নির্বাচন কমিশন তো আলাদা এনটিটি, তোমরা কি করে বলো তাহলে? না, আলাদা এনটিটি কি খুব এনটিটি নয়, সামান্য প্রশ্নের উত্তরটা বুঝতে পারছি না। সেটা বারংবার আমরা দেখেছি যে প্রয়োজন অনুযায়ী যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা কেউটের গর্তে আর কার্বলিক অ্যাসিড এগুলো দিয়ে বোঝা গেছে। রাষ্ট্র অন্তর্ভুক্তির কাজ করে, দেখা যাচ্ছে স্পেশাল ট্রেন হচ্ছে, বিযুক্তির কাজ রাষ্ট্র করে না। আমাদের দেশের সংবিধান শুরু হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া থেকে। বিহারের উপমুখ্যমন্ত্রী এখানে এসে কি বলছে? আমরা এই যে এসআইআর এর পরে 22 লাখ মানুষের নাম রেশন থেকে বাদ দিয়েছি, রেশন থেকে বাদ দিয়েছি। তাহলে আমরা এই সন্দেহ আজ থেকে 2 মাস আগে করে দিয়েছি যে এরা 3D মডেল চালায়, ডিটেকশন, ডিলিটেশন, ডিপোর্টেশন। তার মানে এদের ছকটা খুব পরিষ্কার, মানুষকে শনাক্তকরণ করো। আরে ওই দেখো মুসলিম, ওই দেখো রোহিঙ্গা, ওই দেখো জেহাদি। আমি আসছি দেবাশিসদার কাছে আসছি। এবার বলছি, এখন পার্থ চ্যাটার্জি কোথায় আছে? জ্যোতিপ্রিয় মল্লিক তো বাড়িতেই আছে, অনুব্রত মণ্ডল পাড়াতেই আছে, আর 26,000 ছেলে মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই। এগুলো অরুণবাবু আপনি তো একবারও বলতেই পারবেন না এই যা চক্কর চলছে। কেন জানেন? 2021 সালেও বিজেপি একই রকম ভাবে চিৎকার করে বলেছিল সবকো জেল কে সলাখো কে পিছে ডালেগে, সবাইকে জেল থেকে বাইরে করেছে। এবার জিজ্ঞেস করবে খুন করেছে, দেবাশিসদাকে বলতে এই যে সম্রাট চৌধুরী বলেছেন যে 22 লক্ষ লোকের রেশন বন্ধ করেছে। এতে এসআইআর তো নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে 22 লক্ষ লোক এরকম ভাবে প্রায় 91 লক্ষ লোক এই
প্রকল্প থেকে বঞ্চিত হবে? দেখুন, এসআইআরটা খুব জরুরি ছিল, কিন্তু যেভাবে তড়িঘড়ি এসআইআরটা করা হলো সেটার আমরা প্রত্যেকেই বলেছিলাম যে এরকম একটা ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে। কিন্তু একটা প্রশ্ন আপনি আমাকে প্রথমেই করেছিলেন, এই যে এত নাম বাদ গেল তাহলে তার অ্যাডভান্টেজ কে পাবে? সত্যি একটা দিকে মানুষের কাছে একটা হাওয়া ছিল যে বিজেপি বিজেপি বিজেপি, কিন্তু মানুষ আজকে কনফিউজড যে বিজেপি আসলে কি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সত্যিই চাইছে এখানে সরকার করতে? তাহলে আমাদের চোখের সামনে দেখেছি ইডির হাত থেকে মমতা ব্যানার্জি ফাইল নিয়ে চলে গেলেন, তার বিরুদ্ধে কোনো স্টেপ কেন নেওয়া হলো না? এই যে জিনিসটা, এটা কিন্তু মানুষের কাছে এটা খুব বড় প্রশ্ন। তাহলে কি মানুষ কি চাইবে? দল বদল চাইবে নাকি পুরো সিস্টেমটা বদল করতে চাইবে? এটাই কিন্তু এই ভোটের প্রশ্ন হতে চলেছে। আপনি বললেন না যে কার লাভ কার ক্ষতি, আসলে দলের লাভ না দলের ক্ষতি, কোনো একটা দলের লাভ না দলের ক্ষতি, সাধারণ মানুষের কি লাভ? কারণ প্রতিদিন এখন এসআইআর এর পরে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়াতে হচ্ছে, প্রখর রোদ চৈত্র মাসের, তার মধ্যে দেখুন মানে এটাকে নিয়ে বাড়িতে কাজ বন্ধ হয়ে গেছে, সেই নামা খাওয়া বন্ধ বলে সেই জিনিসটা হয়ে গেছে। সোমবারের পর মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা দফতরের সামনে লম্বা লাইন, ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালে আবেদন। ভোর রাত থেকেই নাম বাদ পড়াদের ভিড়ে ভিড় সামলাতে ময়দানে কেন্দ্রীয় বাহিনী। মানে এসি সকাল 10টার দিকে ওটা বাদ দিয়ে দিয়েছে, এর আগে গিয়েছিলাম তাও কাজ কেটে দিয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওকে আবার বলছে ডকুমেন্টস এখানে এসডিএস জমা দিতে হবে। আমাদের অরিজিনাল ডকুমেন্টস এখানে ঘুষপেটিয়ে রোহিঙ্গারা থাকবে আর ভারতবাসীরা বাইরে ক্যাম্পে চলে যাবে, ডিলিট করে দিয়েছে। 8 জন ভাই বোনের 5 জন হচ্ছে, 3 জনের হচ্ছে না। উত্তর 24 পরগনার বিধাননগরের এসডিও অফিস, ট্রাইব্যুনালে আবেদন করতে অফিসের সামনে লম্বা লাইন। অনেকের নাম প্রথম ভোটার তালিকায় বাদ গেছে, কারো বাদ পড়েছে সাপ্লিমেন্টারি তালিকায়। নাম তুলতে তাই ট্রাইব্যুনালে আবেদন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ। প্রত্যেক বাড়িতে ভোট দিয়ে হ্যাঁ দিয়েছি। কত বছর ধরে আছেন? 43 বছর। সমস্ত কাগজপত্র আছে? আছে। জমা দিয়েছিলেন? দিয়েছি, ডিলিট হয়ে গেছে। রাত্রি 4টের সময় এসে বসেছি এখানে। পেন্ডিং ছিল আমার লিস্টটা, আমার নামটা কেটে গেছে। যা যা ডকুমেন্ট ছিল, আমার বাবা যা যা ছিল, জমির কেন্দ্র রাজ্য সরকারের জমি দিয়েছিল, সেই জমির কাগজপত্র নিয়ে এসেছি। আর আমার যে হসপিটালে আমি হয়েছি সেই হসপিটালের কাগজপত্র নিয়েছি। তাহলে কি আমি এই দেশের কি নাগরিক না? বাড়ির সবার এসে আমার এই ভোটটা কেটে গেছে। সোমবারের পর মঙ্গলবারেও লম্বা লাইন বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার মহকুমা দফতরের নির্বাচনী অফিসের সামনে ভিড়। লাইনে দাঁড়িয়ে আছি 4-5 ঘন্টা হয়ে গেল। আমরা 2002 ভোট দিয়েছি, আমাদের সব কাগজ আছে, সমস্ত কার্ড আছে, তবু আমাদের ডিলিট করে দিয়েছে। আমরা ভোট দিতে নাকি পারবো না, প্রচুর গরম, আমরা হার্ট ফেল হয়ে যাচ্ছি। আমাদেরকে হায়রানি করে ছুট কাটিয়ে মেরে দিচ্ছে। আমাদের বাপ দাদা 14 পুরুষ এখানেই জন্মভূমি, অথচ আমাদেরকে ভোট দিতে দিবেনি, বলছে আমাদের পূর্ব বর্ধমানের কাটোয়া, এখানে মহকুমা দফতরের সামনে লাইন পড়ে। আমরা বহু দূর থেকে আছি, তো 7টায় খুললে পারে মোটামুটি 10টা 11টা 12টার মধ্যে হয়ে যেতে আমরা আরামে বাড়ি যেতে পারবো। আর 10টায় খুললে মোটামুটি আমাদের যেতে সন্ধ্যা, ঠিক মতো গাড়ি ঘোড়া পাবো না। আলিপুরদুয়ারের রবীন্দ্র ভবন, এখানেও ট্রাইব্যুনালে আবেদনের লম্বা লাইন। হয়রানি কমাতে রবীন্দ্র ভবন ছাড়াও বিডিও অফিসে জমা নেওয়া হচ্ছে আবেদনপত্র। সকাল 9টার দিকে আসছে, এখন তো কোনো বলতেছে না যে এখন কি ডকুমেন্টস লাগবে বা কি পাবলিক হ্যারাসমেন্ট করা হচ্ছে। মুর্শিদাবাদের বহরমপুর, এখানকার জেলা শাসকের অফিসের সামনে লাইন। রোদে গরমে লাইনে দাঁড়িয়ে ট্রাইব্যুনালে আবেদন।
তোমাদের এই জিনিসটা লাগবে, তাই আমরা সেই জিনিসটাই আমরা নিয়ে আসবো, তা তো করছে না। তাহলে এবার আমরা আসতে আর ঘুরে যাচ্ছি, এরকম করাটা ঠিক বলেন? 14 পুরুষ এখানে বাসিন্দা, প্রকৃত যারা বাংলাদেশের লোক তাদেরকে ধরুক। একটা বড় লোক গিয়ে সে ক্ষমতা দেখাচ্ছে, জোর খাটাচ্ছে, তার ভোট উঠে যাচ্ছে, তাহলে আমাদের কোনো দাম নেই। উত্তর 24 পরগনার বসিরহাট 1 নম্বর ব্লক ট্রাইব্যুনালে আবেদনের জন্য এখানকার বিডিও অফিসের সামনে সকাল থেকে লম্বা লাইন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এখানেও একই ভোগান্তির ছবি। বাড়িতে কাজ বন্ধ হয়ে গেছে, সেই নামা খাওয়া বন্ধ বলে সেই জিনিসটা হয়ে গেছে। মানে আমাদের পূর্বপুরুষ বাপের বাড়ির বলুন এই দেশে ফুল বাড়ি মানে চলে এসেছিল, হিয়ারিং চলে এসেছিল। হিয়ারিংয়ে যাওয়ার পরে 6 জন মেম্বার, 3 জনের নাম এসছে, 3 জনের নাম আবারই সকাল থেকে এসছে লাইনার। এই নিয়ে পুরো মানে কি বলবো। নিউজ 18 বাংলা। একেবারে শুধু তো সংখ্যালঘু নন, তালুকদার, মজুমদার, ঘোষ। আমি প্রীতমের কাছে যাবো, এটা কি ঠিক হলো এই গরমের মধ্যে আবার লাইনে দাঁড় করানো? আজকে বাঙালিদের এই পরিণতির জন্য আমাদের দুর্ভাগ্যবশত যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার বিএলওরা এটা ইচ্ছা করে করেছে, ইচ্ছা করে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলো, যেটা বারবার আমরা প্রমাণ পেয়েছি মমতাদির কথায়। মমতাদি ইচ্ছা করে বলেছেন বিএলও সাবধান হয়ে যাও, এভাবে করে কাজ করো, ওই ইচ্ছা করে কাজ করেছে। প্লাস ওই আমি বলছি, যখন এনুমারেশন ফর্ম যখন ফিল আপ করে নিয়ে যাচ্ছিল, তখন তৃণমূল পাড়ায় পাড়ায় ওই তোমার টেবিল বসিয়েছিল, ওই টেবিলে নাগরিকদের তোমার এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে জোর করে নিয়ে গিয়ে, এবং তার জন্যই আজকে এই ভুলগুলো হয়েছে, এবং সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বললেন 8,500 গ্রুপ বি অফিসার আছে, 104 বছরের বৃদ্ধকে গ্রুপ বি অফিসার আছে না জুডিশিয়াল অফিসার আছে না আমাদের সরকারি বিএল আছে, সবটাই মমতা সেই জন্য সব জায়গায় এই অবস্থা। তার মানে 104 বছরের বৃদ্ধকে বা বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে তৃণমূল চক্রান্ত করে 6 কোটির বেশি মানুষের নামে বিএলওদের সমস্যা হলো না। তারপরে এই যে 27 লক্ষ নামের ব্যাপারটা, সেখানে বিএলওদের সমস্যা হলো। ওই 60 লক্ষ থেকে যে বাকি 33 লক্ষর নাম হলো, সেখানে বিএলও হলো না। কারা করছিল? জুডিশিয়াল অফিসাররা। একজন কেউ বলেছে যে বিএলওদের সমস্যা হচ্ছে, একজন জুডিশিয়াল অফিসার বলেছে। ফলে বিজেপি যত এগুলো বলবে তত ওদের মুখোশ খুলবে, ওদের তত বেশি মানুষ ওদের থেকে হাত ছাড়া হয়ে যাবে। ওরা আসলে মানুষকে বোঝে না, ওরা গলাবাজি করে ছুটে জানে। মজুমদার, গোস্বামী প্রভৃতি শ্রেণীর মানুষদের যেভাবে ভাগ করা হচ্ছে আর এখানে এসে গলাবাজি করা হচ্ছে, সেখানেই খুব পরিষ্কার ওরা আপাতভাবে আরো কমার দিকে গেছে। চন্দনদা 2002 সালেও তো এসআইআর হয়েছিল, আমি তখন পশ্চিমবঙ্গে ছিলাম না, আমি তখন অন্য চ্যানেলে ছিলাম, বাইরে ছিলাম, কিন্তু এত হইচই, এত গেল রপ্ত হয়নি। শুধু হওয়া নয়, 27 লক্ষ মানুষের নাম বাদও গেছে। হ্যাঁ, এটাও কোনো আসল বলছি আপনাকে, যে এই আপনি একটু আগে বললেন না যে আসামে একটা স্পেশাল ট্রেন গেছে, আপনারা নিশ্চয়ই জানেন আসামের মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত বিশ্ব শর্মা। ঠিক এরম ভাবে কোনো সাংবাদিক যদি ডেল হয়ে যেত, একই জিনিস দেখতে পেত। মুখ্যমন্ত্রী বসে আছেন, আমাদের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, মাঝে চা কাপ এখানে দরকার। ফলে কোথাও একটা এই আসাম বাংলা জুড়ে আরএসএস এর একটা করিডোর তৈরি করেছে, তাতে আরএসএস এর এজেন্ডাগুলো তৃণমূল নিজের মতো করে নিজের পায়ে গলাচ্ছে, বিজেপি নিজের পায়ে, অথচ অফিশিয়ালি ইন্ডিজোট করছে না, অফিশিয়ালি ইন্ডিজোট করছে না, অফিশিয়ালি ইন্ডিজোট করছে সিপিএম কংগ্রেস তৃণমূল একসাথে ইন্ডিজোট, একসাথে অপারেশন সিন্দুর প্রমাণ চাইছে, একসাথে সার্জিক্যাল স্ট্রাইক যখন হয় তখন প্রমাণ চাইছে। এই হচ্ছে ইন্ডিজোট, এই হচ্ছে ইন্ডিজোট, পাকিস্তান পন্থী ইন্ডিজোট, ভারত বিরোধী ইন্ডিজোট, ভারত বিরোধী ইন্ডিজোট, ভারত বিরোধী যাবে না প্লিজ, কারো কথা শোনা যাবে না। বাংলায় ঘুরে ঘুরে মিটিং করে বলে গেলেন ভাইও বহনো ঘুষপেট ভারত বিরোধী ইন্ডিজোট চুনকে নিকালেঙ্গে। ভারত বিরোধী ইন্ডিজোট। সবাই কি ভাবলো যে পশ্চিমবাংলায় অসংখ্য ঘুষপেটি আছে? কোথায়? সাতশে ঘুষপেটিয়া না, মানে এর কথা সাতশে ঘুষপেটিয়া না, আসলে সাতশে অনুপ্রবেশকারী নয়, সাতশে এবিটি জঙ্গি, সে অনুপ্রবেশকারী নয়, সে সাতশে অনুপ্রবেশকারী। একটা প্রশ্ন আমি বলছি যে একটা পয়েন্ট কিন্তু আপনি বললেন না, সেটা হচ্ছে যে এই যে পুরো ঘটনাটা ঘটলো, এখানে কিন্তু মানে আমাদের রাজ্য সরকারের কাছে ইসি 1000 জন কম্পিউটার অপারেটর চেয়েছিল, যাতে তারা নামগুলো তুলতে পারে। ওটা সেটা যদি ভুল হচ্ছে, ওটা বলা হয়েছিল বাইরে থেকে ভাড়া করতে হবে, আর রাজ্য সরকার বলেছিল যে আমাদের বিকাশ কেন্দ্র থেকে নিতে হবে।
হবে, ফলে পুরো তথ্য এটা দিতে যদি হবে। এআই দিয়ে না তোলা হতো তাহলে হয়তো এটা এতটা সমস্যা হতো না, এতটা মানুষ দুর্ভোগে পড়তো না। এই পুরো জিনিসটা কিন্তু মানে মমতা ব্যানার্জি বা রাজ্য সরকারের দায়িত্ব ইউপি অফিসারও নেই আমাদের, ও মেনশন করো। এটা মানবেন তো? মানে যদি এআই দিয়ে এটাকে না তোলা হতো তাহলে এত বাংলা মানে ধরুন আমার নাম দেবাশিস ঘোষ, এআই তে তুলতে গিয়ে দেবাশিস ঘোষ ডট আমার নাম তো চলে গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বাইরে। তো এই যে জিনিসগুলো এটা মানুষ যখন তুলতো, ধরুন হাসিনা বেগম বা হাসিনা খাতুন, মানুষ তুলতে গেলে কিন্তু এটা একই নাম বুঝতো, কিন্তু এআই তো সেটা বোঝেনি। তো এই সমস্যাগুলো তো আজকে দুর্ভোগ তো মানুষের হচ্ছে। আমি চন্দন ঘোষ চৌধুরী মমতা ব্যানার্জিকে করার জন্য যে কোনো পন্থা মিথ্যে হলেও সেটা বললেন। চৌধুরীর কাছে যাবো যে এই যে সেটিং 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 আছে, সেটিং যদি থাকতো তাহলে প্রায় 91 লক্ষ নাম বাদ দিত তৃণমূল বা বিজেপি। তৃণমূল এখন আশঙ্কায় রয়েছে বলা হচ্ছে, অনেকেই বলছেন, আবার বিজেপিও আশঙ্কায় রয়েছে। একেবারে সত্যি কথা তো এই জায়গাটাতে কোনো আশঙ্কা নেই। কথা তো বলতে হবে, তোমার কোশ্চেনটা ওদিকে ডিরেক্টেড হয়ে যায়, তোমার কোশ্চেনটা ডিরেক্টেড ওদিকে। আমাকে বলতে দাও, আমি তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলি। এই আশঙ্কার কথা আমরা প্রথমেই বলি, কমিউনিটি সব থেকে বড় কমিউনিটি কি এখানে? রাজবংশী। মতুয়া সেকেন্ড বিগেস্ট কমিউনিটি যদি কমিউনিটি হিসেবে থাকে। তাহলে এই ভোটটা কাদের এবং যাদের অভয় দিতে হয়েছিল? যখন মানুষ ওই আলটিমেটলি লাইনে দাঁড়াচ্ছে, তখন মানুষ ওই লাইনেও দাঁড়াচ্ছে ওদের সিএ ক্যাম্প। ওরা কিন্তু একবারও প্রভিশনের কাজ করেনি। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে, কে বলেছিলেন এখানে এসআইআর হতে দেবো না? কোন মানুষগুলোকে প্রলুব্ধ করা হয়েছে? মানে তুমি যদি একটা জিনিস দেখো কীরকম আই ক্যাচিং বা আই শ্যাডো তৈরি হয়ে যাচ্ছে, একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাইনারি যে সেটের কথা চন্দন বলছিল, অ্যাবসলিউটলি তুমি যেভাবেই যাও ইদার ওইদিকে না হলে তুমি এদিকে। এই যে বাইনারি মাঝখানে খেলা, এবং মানুষকে বিভ্রান্ত করছে, সেখানে যেন অন্য ইস্যুগুলো না আসে। বাস্তব দুর্নীতি তো ইস্যু নয় এখন। কি মান্যতা দেবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস আগে বিজেপির সঙ্গে ছিল, এবার সেইখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে এরা বলছেন যে সেই সময় জেল থেকে ছেড়ে দিল কেন? ইস্যুগুলো তুলে চলে যাবে। জেল থেকে কেরালার একজনও ছাড়া পেয়ে আছে। কেরালায় একজন, এখানে প্লিজ আমি বলে দিই প্লিজ, আমার যুক্তিটা খুব পরিষ্কার। আমার এই চোরেদের সরকারে থাকবো না। এখানে 56,000 কর্মী মারা গিয়েছে। 2006 সাল সোমনাথ চট্টোপাধ্যায়ের কি চূড়ান্ত পরিণতি সবাই দেখেছে। 8 সালে সেই হাত যখন কেটে ফেলে দিল বামফ্রন্ট, তারপরে আজকে সেই বামফ্রন্ট যখন সিপিএম কংগ্রেসের সঙ্গে যাচ্ছে, তখন কংগ্রেসের লোকেরাও সেই বিশ্বাসটা করেনি। আজকে ওরা নিজেরা বুকে হাত রেখে বলুক যে কংগ্রেসের কর্মীরা বলছে ভালো সিদ্ধান্ত হয়েছে ওদের সঙ্গে না যাওয়া। যারা নিজেদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারে না তারা সেটিং বলবে। আজকে তুমি 2016 আর 2021 ভোটে আজকে বিজেপির পার্সেন্টেজ আর সিপিএম এর পার্সেন্টেজ, 2016 বিজেপির পার্সেন্টেজ আর সিপিএম এর পার্সেন্টেজ, সমস্ত সিপিএম বিজেপিকে ভোট দিয়েছে, সমস্ত সিপিএম বিজেপিকে ভোট দিয়েছে। ওরা যে কোনো ভাবে বিজেপিকে ভোট দিতে চেয়েছে, তৃণমূলের ক্যান্ডিডেট হতে পারছে না, বিজেপি থেকে ক্যান্ডিডেট হচ্ছে। এই যে 170, 177 এই টার্গেট গুলো যে বলা হচ্ছে, 200 পারও বলা হয়েছিল, এবার কি একেবারে প্রায় 90 লক্ষ 91 লক্ষ নাম বাদ গেছে, তাই নিশ্চিন্তে 177 বলা আমি হচ্ছে। তোমাকে প্রথমে শুরুতেই বললাম, এই 91 হোক, 1 কোটি হোক, 2 কোটি হোক, 10 লক্ষ হোক, বাংলার মানুষ মন বানিয়ে ফেলেছে। যারা বাংলা বাঙালি নেতার করেছো, তোমরা বাংলা বাঙালি চুরি করে, তাদের একটা ভোট নয়, বিভাজন করেছো, ভোট চুরি করে, তাদেরকে একটা ভোট নয়, বানিয়ে ফেলেছে, মানুষ তৈরি হয়ে গেছে। দেবাশিসদার কাছে যাবো প্লিজ। রোদের মধ্যে দাঁড়িয়ে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ, আর এখানে দুজনে মিলে কথা বললে কেউ শুনতে হবে না। বসে কান আমাদের ঝালাপালা। পশ্চিমবঙ্গ মানুষেরও ঠিক একই অবস্থা। এই বিভাজন, এই যে আপনারা
দেখাচ্ছেন বাইনারি, মানুষ ঝালাপালা। আমরা একটা সুস্থ সরকার চাই, যে কাজের কথা বলবে, মানুষের কথা বলবে, রুটির কথা বলবে, বিভাজন নয়, ধর্মের সুশ্রুরি নয়, কিচ্ছু নয়। মানে এটার জন্য মানুষকে আজকে ভোট দিতে হবে। এবং আমাদের আজকে মানুষের কি অবস্থা, মানুষ আজকে হেডলাইন নেই, মানুষ আজকে ফুটনোটে আছে। আমাদের মানুষকে হেডলাইনে নিয়ে যেতে হবে। মাঠে নামতে হচ্ছে, ময়দানে নামতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে, শুধুমাত্র নিজের ভোটাধিকারটা ফিরে পাওয়ার জন্য। আবার আসবো আগামীকাল এই জনতার দরবার নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ।